আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব মঞ্জুর আলম পান্না। জনাব মঞ্জুর আলম পান্না, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক শুভকামনা। জনাব পান্না, আমি প্রথমে যে প্রসঙ্গটা আপনার সঙ্গে আলোচনা করতে চাই সেটা হলো, আমরা দেখলাম যে আজকে এই বিএনপি সরকার একটা আদেশ দিয়েছে যে বিগত ফ্যাসিস্ট আমলে 17 বছরে যার বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক মামলা সমূহ, হয়রানিমূলক মামলা, সেরকম 1006টা মামলা তারা প্রত্যাহারের জন্য অনুমোদন দিয়েছে সরকার। তো রাজনৈতিক মামলা, হয়রানিমূলক মামলা, এটা তো থাকা উচিত না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই 1006টা মামলা যে রাজনৈতিক এবং হয়রানিমূলক, এটা এই কয়েকদিনের মধ্যে কিভাবে, কি প্রক্রিয়া এটাকে নির্ধারণ করা হবে, নাকি এই প্রক্রিয়া, এই যে দ্রুততার সঙ্গে এতগুলি মামলা নির্ধারণ করা হলো, এর মধ্যে দুই একটা মামলা কি আসলে জেনুইন মামলা নাই, যদি থেকে থাকে সেগুলো কি এখানে পার হয়ে যাচ্ছে না? আবার যদি আপনি হয়রানিমূলক মামলায় প্রত্যাহার করেন, হয়রানিমূলক মামলা অথবা রাজনৈতিক মামলা গত, যেমন ওই ফ্যাসিস্ট আমলে 17 বছরে হয়েছে, তো গত 17 মাসেও তো হয়েছে। আমরা দেখেছি অবশ্যই। হত্যা প্রচেষ্টার নামে 200-250 জন লোকের উপর একটা মামলা হয়ে গেছে। আমরা দেখেছি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে, শিল্পীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এগুলো কি হয়রানিমূলক মামলা না? তো এই যে বিষয়টা, সরকারের এই যে আচরণটা, এই আচরণটা কি আপনি কি মনে করেন? আপনি আশা করেন সরকার আবার একটা আদেশ দিবে গত 17 মাসের জন্য, নাকি কেবল নিজের লোকজনগুলিকে ওরা ছাড়িয়ে নেওয়ার জন্য করছেন? এ ব্যাপারে আপনার মূল্যায়নটা কি? মাসুদের বিষয় হচ্ছে যে আপনি যে প্রথমে মানে শেষে যে অংশটা বললেন প্রশ্ন আকারে, যে ওটাই ম্যাটার করছে। এই যে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করা হলো বা ভবিষ্যতে আরো হবে, এগুলোতে আমরা বিন্দুমাত্র বিস্মিত হচ্ছে না, অবাক হওয়ারও কিছু নেই, এটি প্র্যাকটিস। মনে করুন যে 1-11-এর সময় যে মামলাগুলো হয়েছিল, মানে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে, 1-11 সরকারের পর যখন আওয়ামী লীগ সরকার এলো 2009 সালে, ওথ নিল, সরকার গঠন করলো, তারা এসে কিন্তু নিজেদের গুলোই শুধু প্রত্যাহার করেছিল। বিএনপির নামে যেসব মামলাগুলো ছিল বিএনপি নেতাদের নামে, সেগুলো বহাল তবিয়তে থাকলো, সেগুলো সেই মামলাগুলো রান করলো। আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে, ইনক্লুডিং শেখ হাসিনা, তাদের নামে যে মামলাগুলো ছিল সেগুলো প্রত্যাহার করে নিয়েছিল। ঠিক একই ধারাবাহিকতায় বিএনপি এখন করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে গত 18 মাসে অনেক মামলা প্রত্যাহার করা হয়েছে বিএনপির। মির্জা ফখরুল থেকে শুরু করে আরো যারা আছে, তাদের অনেকের নামে যে মামলাগুলো ছিল ইউনূস সরকারের সময়, এগুলো অনেকগুলোই প্রত্যাহার করা হয়েছে। এখন আবার যা যা ছিল অবশিষ্ট, সেগুলো আবার প্রত্যাহার করা হচ্ছে। এটাই স্বাভাবিক, এতে হওয়ার কথা এবং হয়েছে, এতে আমরা অবাক হচ্ছে না। কিন্তু বড় বিষয় হচ্ছে যে আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের নামে নেতাকর্মীদের নামে মামলা হয়েছিল, কিংবা শিল্পী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকদের নামে যে মামলাগুলো হয়েছে, সেগুলোর কি হবে? ওটাই হচ্ছে ভ্যালিড কোশ্চেন, ওটাই এখন প্রতিটি মানুষের মনে প্রশ্ন। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গত মানে 3-4 দিনে যা দেখিয়েছেন, আমরা অনেকেই আশাবাদী হওয়ার চেষ্টা করছি। কতটুকু তিনি সফল হতে পারবেন কি পারবেন না, সেটা সময় বলে দিবে। আমরা এখনই কোনো ধরনের সমালোচনা করতে চাচ্ছি না, কিন্তু প্রশ্ন যেহেতু উঠছে, আমরা প্রশ্নের জায়গা থেকে বলতে চাই, এই 18 মাসে অসংখ্য মামলা হয়েছে, লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে, হাজার হাজার মামলা হয়েছে, তার ভিতরে লাখ লাখ নেতাকর্মী রয়েছে। আমি তো নিজে কারাগারে থেকে এসেছি। মুক্তিযোদ্ধাদের নামে মামলা করা হলো সন্ত্রাস বিরোধী আইনে। আমাদের সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি এখনো জেলে রয়েছেন। এগুলো তো সব ফেক মামলা, সব গণহারে মামলা হয়েছে। মানে হত্যা মামলায় অনেককে যেখানে সেখানে জড়িয়ে দেওয়া হয়েছে। এই 12 তারিখে নির্বাচনের আগ পর্যন্ত পেন্ডিং মামলা যাচ্ছিল, যাদের জামিন হচ্ছিল, আবার পেন্ডিং মামলা। আপনি হয়তো এরকম এর মধ্যে শুনেছেন যে পিডাব্লিউ নামে একটি শব্দ এই মুহূর্তে কারাগারে যারা আছেন তাদের কাছে আতঙ্ক। যে 2-4-5টা মামলা হয়েছে, মামলার জামিন হয়েছে, কোন কোন মামলায় 4 লাখ, 5 লাখ, কোন কোন মামলায় 8 লাখ, 10 লাখ টাকা খরচ করে এক একজন মামলা থেকে জামিন হচ্ছে, বেল বন্ড যাচ্ছে জেল গেটে। যাওয়ার সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে খবর চলে যাচ্ছে যে অমুকে তো, সে মাসুদ কামাল, সে মঞ্জুর আলম পান্না, অমুকে জামিন হয়েছে, তাদের বিরুদ্ধে এখন মামলা দেওয়া হবে কিনা। মানে কতটা অমানবিক একটা বিষয় চলছে।
তখন সাথে সাথে ডিসি প্রসিকিউশন, যিনি আদালতের দায়িত্ব মানে আদালত যে থানা থাকে সেই থানার দায়িত্বে, অথবা সংশ্লিষ্ট থানা সে আপনার শাহবাগ থানা বা শ্যামলী থানা, শেরেবাংলা থানায় যে মামলাগুলো আপনার নামে রয়েছে বা আমার নামে রয়েছে, এগুলোতে জামিন পেয়েছে, আবার ওখান থেকে আবার পেন্ডিং মামলা দেওয়া হচ্ছে। ওই যে সে যাত্রা বাড়িতে 2000 লোক একসঙ্গে হইয়া অমুকের উপরে আক্রমণ চালায়, ওই 2000 লোকের মধ্যে আপনার আমার নাম ঢুকিয়ে দিচ্ছে, এরকম ভৌতিক সব মামলা যাচ্ছে। এই মামলাগুলো কি হবে? এবং এটা তো স্পষ্ট, হ্যাঁ, 2024-এর আন্দোলনের আগে পরে অনেকেই নিহত হয়েছেন, অনেকেই আহত হয়েছেন। যেই করুক, সে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী করুক বা তৎকালীন মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হোক, অথবা ম্যাটিকুলাস ডিজাইনে ওই অভ্যুত্থানের আগে এবং পরে তৃতীয় একটি শক্তি তো হত্যাকাণ্ড ঘটিয়েছে। এইসব হত্যা মামলায় হাজার হাজার মানুষকে জড়ানো হয়েছে, তার মধ্যে যখন তখন যাকে তাকে মামলায় ঢুকায় দেওয়া হচ্ছে। এবং আওয়ামী লীগের তো অসংখ্য নেতাকর্মী রয়েছে, তাদের মধ্যে কেউ কেউ প্রকৃত অপরাধী আছে, আমি বলছি না যে কেউ নেই, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে নিরপরাধ ব্যক্তি। সবজি বিক্রেতা যে কখনো আওয়ামী লীগ করেনি, ফুটপাতে চায়ের দোকানদার কখনো আওয়ামী লীগ করেনি, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমি আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 18 মাসে যে পরিমাণ টাকা এক শ্রেণীর, আমি সবার কথা বলছি না, এক শ্রেণীর আইনজীবী এবং পুলিশ কর্মকর্তাদের একটি অংশ যা কামিয়েছে গত 20 বছরে, 30 বছরে, তাদের সারা জীবনের পেশাগত জীবনে এই পরিমাণ টাকা কামায়নি, কন্ট্রাক্টে চলে যাচ্ছে। হ্যাঁ, জামিন করিয়ে দেবো, কত দিবা, আবার যখন একটি নতুন মামলা যাবে তার আগে কন্ট্রাক্ট হচ্ছে যে তোমার নামে মামলা দিব না, ক টাকা দিবা, 5 লাখ 10 লাখ, যে টাকা দিতে পারছে না তার নামে এই মামলাগুলো যাচ্ছে। এইগুলোর কি হবে? এগুলো তো ওপেন সিক্রেট, এগুলো আমার বানানো কথা নয়, এগুলো আমি চ্যালেঞ্জ সহকারে বলছি, যেগুলো হচ্ছে হয়েছে। তাহলে সেই মামলাগুলো কি হবে? আর সাধারণভাবে যেগুলো হয়রানিমূলক মামলা, আমি স্পেসিফিকলি যদি বলি আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলা, সেগুলোর বা কি হবে? অবশ্যই তারেক রহমান যেই দিন বদলের স্বপ্ন আমাদের সামনে উপস্থাপন করেছেন, উনি ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, ওনার এমপিরা নেবেন না, মিনিস্টাররা নেবেন না, উনি শনিবারে অফিস করছেন, উনি যানজট মুক্ত রাখার জন্য রাজধানী, উনি ওনার যে প্রোটোকলে যে গাড়িগুলো সেগুলোর সংখ্যা কমিয়ে নিয়ে এসেছেন, এগুলো আমরা আশান্বিত হচ্ছি। কিন্তু শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এইগুলোর বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে নিরাপরাধ নিস মানে কি বলা যায় এটাকে, একেবারে নিষ্পাপ নিরপরাধ মানুষগুলো জেল খাটছে, স্কুল পড়ুয়া ছাত্ররা যাদের বয়স 14 বছর, 15 বছর, 16 বছর, তাদেরকে অ্যারেস্ট করে রাজনৈতিক মামলায় দেওয়া হয়েছে, হয়রানিমূলক মামলায়, সন্ত্রাস বিরোধী আইনে দেওয়া হয়েছে, তাদেরকে বয়স বাড়িয়ে দেখানো হয়েছে 18 বছর। যার বয়স 16 বছর তার বয়স দেখানো হচ্ছে 18 বছর, যার বয়স 17 বছর তার বয়স দেখানো হচ্ছে 20 বছর। অসংখ্য শিশু কারাগারে রয়েছে, তাদের বিষয়ে কি হবে? এটি অবশ্যই তারেক রহমানকে দেখতে হবে। যদি না দেখেন তাতেও আমরা বিস্মিত হব না, কিন্তু কথা হচ্ছে আমাদের যে আশাবাদিতার জায়গা ছিল সেটি একেবারে ঠুনকো হয়ে যাবে। জি, আসলে খুবই মানে আমার মনে হয় যে এটা খুবই একটা মর্মান্তিক বিষয়। এবং আমি আশা করি তবু যে নিশ্চয়ই আগামী কিস্তিতে এই 18 মাসের যে আপনি বানানো মামলা, হয়রানিমূলক মামলা, সেগুলো প্রত্যাহার করা হবে। যেমন আপনার বিরুদ্ধেও তো মামলা আছে, এটা তো সম্পূর্ণই হয়রানিমূলক এবং বানানো একটা মামলা। এখন আপনি নিঃসন্দেহে। জামিন পেয়েছেন, তার মানে কিন্তু মামলা সরে যায়নি, মামলা তো রয়ে গেছে। হ্যাঁ, এই মামলা রাইট। আপনার কিন্তু আদালতের চক্কর খাটতে হচ্ছে। তো এখন খরচ হচ্ছে, উকিল ধরতে হচ্ছে, জামিন আবার এক্সটেনশন করতে হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো মামলা প্রত্যাহার করা উচিত। আনিস আলমগীর তো এখনো মুক্তিই পেল না, একদিন হয়ে গেল। আমার তো মনে হয় আনিস আলমগীর উচিত ছিল যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, মানে তার মুক্তির সঙ্গে হুম। সঙ্গে হয়ে যাবে, সে 10 মিনিটে কোনো নির্ভয়া বেশি আদেশে থাকে। মাত্র, নির্ভয়া আদেশে একেবারে 2-1 মিনিটের বিষয়। তো তারা তো এটা করলো না, মানে তারা আসলে, মানে তারা কি এখনো সংকীর্ণ দলীয় চিন্তা থেকে কাজ করছে কিনা, এই সমস্ত সন্দেহ করার কিন্তু প্রচুর সুযোগ আছে। যাক, আমি অন্য একটা প্রসঙ্গে আসি। গত দুদিন ধরে 21শে ফেব্রুয়ারি আমাদের মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের বাংলা ভাষার যে উন্মেষ ঘটেছিল 52 সালে, সেটা নিয়ে আমরা নানা রকম অনুষ্ঠান দেখেছি এবং কিছু বিতর্ক দেখলাম। সেই বিতর্কে একটা জায়গায় দেখলাম যে আমাদের জ্বালানি মন্ত্রী উনি বললেন যে ইনকিলাব জিন্দাবাদ, এটা চলবে না। আবার উনি এটা বলার কিছুক্ষণ পরে দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ উনি ইনকিলাব জিন্দাবাদ বললেন এবং বললেন যে এই সমস্তগুলি প্রতিরোধ করা হবে। আবার আমাদের আহ সাবেক প্রধান উপদেষ্টা, আহ তথ্য কর্মকর্তা যিনি ছিলেন, প্রেস সেক্রেটারি,
তিনিও দেখলাম যে উনি বললেন যে এগুলো নাকি বাংলা শব্দ, খুব চমৎকার মধুর বাংলা শব্দ, এই ইনকিলাব, আজাদি, ইনসাফ এবং আরো কি কি যেগুলো উচ্চারণযোগ্য নয় যে শব্দ, সেগুলিও নাকি চমৎকার বাংলা শব্দ উনি বললেন। তো এই যে বাংলা শব্দ না, এটা বলা যাবে ওটা বলা যাবে না, এটা কি মানে কেবল বাংলায় বিদেশি শব্দকে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা, নাকি বাংলাকে ভালোবেসে করা, নাকি ভাষার একটা রাজনীতিকরণ করা? এটা কি আসলে, আপনি এটাকে কিভাবে দেখছেন? না, আমার কথা হচ্ছে যে যে কোনো ভাষা তখনই সমৃদ্ধ হয় যখন অনেক ভাষার সংমিশ্রণে নানান ধরনের তথ্য মানে কি বলে শব্দ ভান্ডার তৈরি হয়। এটা যেকোনো ভাষার ক্ষেত্রে সেটি ইংরেজিতে যদি কোনো বাংলা ভাষা established হয়ে যায়, সেটিও সমৃদ্ধ হয়। বাংলায় যদি কোনো ইংরেজি ভাষা শব্দ বা উর্দু, হিন্দি শব্দ যাই established হয়ে যাক না কেন, ভাষা কিন্তু মানে সমৃদ্ধ হয়। ভাষা বহমান, ভাষা চলমান। যেমন আমাদের এখানে চেয়ার, টেবিল ইত্যাদি, ইত্যাদি অনেক কিছুই তো আমাদের ভাষার সঙ্গে মিলে গেছে, তাই না? এতে ভাষা কিন্তু কোনো ক্ষতি হয় না, ভাষা সমৃদ্ধ হয়। কিন্তু যে বিষয়টি আলোচনায় এসেছে যে এই যে ইনকিলাব মঞ্চ, জুলুম, মজলুম, ইনসাফ ইত্যাদি, ইত্যাদি। তখনই আপত্তির বিষয় হয়ে দাঁড়ায়। সেটি হচ্ছে যে ইনটেনশন যখন কোথাও কোনো ক্ষেত্রে কাজ করে। অটোমেটিক্যালি এই যে ইনকিলাব শব্দ তো হ্যাঁ, যেমন একটি প্রধানতম আ কি বলি একটা পত্রিকার কথা আমরা বলতে পারি। দৈনিক ইনকিলাব, হ্যাঁ? হয়েছে তো। আওয়ামী লীগ তো আ বাংলা শব্দ না নিশ্চয়ই। তো এগুলো তো established হয়ে গেছে। সরি, কেটে গেলাম নাকি? আছি, আছি। না, আমরা সরি। আপনি ওই ইনকিলাব বাংলা শব্দ না, ওইখান থেকে বলেন। হ্যাঁ, তো আমাদের তো একটা অন্যতম প্রধান পত্রিকা আছে ইনকিলাব। অথবা আমি যদি আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগ কোনটাই আমাদের দেশের শব্দ নয়। আ বিএনপিও যা কি বলে যে জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বা এই টাইপের কিছু বলে। ওদের স্লোগানটা কি? বাংলাদেশ জিন্দাবাদ, হ্যাঁ? তো এগুলো নিয়ে তো কেউ কখনো আপত্তি তোলেনি। আপত্তি তোলার কথাও নয়। এগুলো আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে এই শব্দগুলো বা স্লোগানগুলো। কিন্তু এই যে সাম্প্রতিক সময়ে ইনসাফ, মজলুম, জুলুম, ইনকিলাব মঞ্চ ইত্যাদি, আজাদী এই যে শব্দগুলো আসছে সেই শব্দগুলো নিয়ে তো আপত্তি উঠছে। কেন? এখানে একটি ইনটেনশন কাজ করছে। একই সঙ্গে আমি যদি সরাসরি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের ভাবধারা অনেকখানি আমাদের সংস্কৃতির সঙ্গে মিলে যাচ্ছে। মানে মিশে যাচ্ছে বা মিশিয়ে ফেলার একটা চক্রান্ত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি হচ্ছে। হয়েছে তো। এই ১৮ মাসে অনেকবার হয়েছে। মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকীও পালিত হয়েছে। তার মৃত্যু দিবস জাতীয় শোক দিবস হিসেবে পালনের দাবিও উঠেছে। এই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে এই যে একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটিয়েছে, কিংস পার্টি যেটিকে বলা হয় অথবা জামাতে ইসলামী, তারা তো মিলেমিশে একাকার। এদের একটি গভীর চক্রান্ত আছে যে এই বিষয়গুলো নিয়ে আসতে হবে। পাকিস্তানি ভাবধারা এস্টাবলিশ করতে হবে। সেই জায়গা থেকে কিন্তু এগুলো এস্টাবলিশড হয়েছে, মানে বিতর্কগুলো উঠছে। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব যেটি বলেছেন যে পিওর বাংলা ভাষা যেখানে, সেখানে এসব শব্দ চলবে না। আমি তার সঙ্গে একমত এবং উনি হয়তো বিষয়টা ভালো করে ব্যাখ্যা করে বলতে পারেননি। তিনি যেটিকে মিন করেছেন, আমি সেই সব কথাগুলোই আমি আপনার সামনে তুলে ধরলাম। এবং উনি যদি মিন নাও করে থাকে, আমাদের তো আপত্তি ছিল। যখন কিনা আপনার ৪৭ থেকে সবকিছু নিয়ে আসছে, ৭১ কে ম্লান করে দেওয়ার চেষ্টা চলছে, ২৪ কে ৭১ এর উপরে স্থান দেওয়ার একটা অপচেষ্টা চলেছে। এগুলো তো কখনোই হবে না। কখনোই এগুলোতে সফল হওয়া সম্ভব না। তো এই শব্দগুলোতে আপত্তি নেই আমার। এই শব্দগুলো অনেক আগে থেকেই ছিল। চট্টগ্রামের তো একটা পত্রিকা আছে আজাদী, তাই না? নামকরা পত্রিকা। জি। এবং সেই পত্রিকাটা আপনি মানে আমরা যতক্ষণ এই যে বড় যে পত্রিকাগুলো আছে ডেইলি স্টার কিংবা প্রথম আলো বা সমকাল, যাই বলি না কেন, এই পত্রিকাগুলোর চেয়ে কোনো অংশে কম মানসম্মত নয় আমি মনে করি আজাদী পত্রিকাটা। ওই আজাদী শব্দ নিয়ে তো কেউ আজ পর্যন্ত কেউ আপত্তি তোলেনি। এখন এরা যে আজাদীর কথা বলছে, এরা যে ইনসাফ ইনকিলাবের কথা বলছে, আপত্তি ওখানেই। এর ভিতরে একটি গভীর চক্রান্ত বা ইনটেনশন কাজ করছে। জি, এখানে এখানে আরেকটা জিনিস দেখেন, আরো হাসনাত আব্দুল্লাহর এটার পরে
আরো কিন্তু এনসিপির দুজন নেতা আপনার পোস্ট দিয়েছেন ফেসবুকে, যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি দিয়েছেন ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ, মানে উনি ওনার ওই লাইনে আছেন। আবার সার্জিস আলম একটা পোস্ট দিয়েছেন, যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবে। এখন উত্তরসূরি বলতে তারা কি মিন করছেন? মানে এটা এখানে কি আসলে পলিটিক্সটাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে? অবশ্যই, আমি আরেকটা অবশ্যই। কথা বলি, এটা হ্যাঁ, যদি স্লোগান হয় ইনকিলাব জিন্দাবাদ বলেন আপনি, আমি নিজে ব্যক্তিগতভাবে আমার অপিনিয়নটা বলি, একটু আপনার সঙ্গে শেয়ার করি। ইনকিলাব জিন্দাবাদ বলেন, আমার কোনো আপত্তি নাই। ইনকিলাব তো আমাদের দেশে প্রচলিত একটা শব্দই। ইনকিলাবের নামে একটা পত্রিকা আছে। ভারতে দেখলাম যে ভারতে কিন্তু আমরা আমাদের যৌবনে আমরা একটা মুভিও দেখেছিলাম, শ্রীদেবী এবং অমিতাভ বচ্চন অভিনীত, মুভির নাম হলো ইনকিলাব। তো ইনকিলাব হতেই পারে। না তাহলে কেন ভগৎ সিং যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে হ্যাঁ, ভগৎ সিং অন্যতম নেতা, ইনকিলাব জিন্দাবাদ বলতো, তার হ্যাঁ। স্লোগানটা ওটাই তো ছিল। হ্যাঁ, এটা ঠিক আছে, আমি মানতে আপত্তি নাই কোনো। কিন্তু তাহলে আপনি আমাকে বলেন, জয় বাংলায় আপত্তি কেন? জয় বাংলা তো একটা বাংলা শব্দ, এবং ইনকলাব দিয়া এই আন্দোলন হয়েছে, ইনকলাবের মাধ্যমে হ্যাঁ, শেখ হাসিনা সরকারের পতন ঘটছে। জয় বাংলা দিয়ে থেকে দেশ স্বাধীন পাইছি কে আমরা ভাই? হুম, এই দেশের জন্ম হয়েছে জয় বাংলা স্লোগান নিয়ে। এখন এই জয় বাংলা স্লোগান দিয়ে চাকরি চলে যায় হুম, কেন রে ভাই? তাহলে প্রবলেমটা কিন্তু ভাষায় না, প্রবলেমটা কিন্তু রাজনীতিতে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো আপনি যেটা বললেন, আর এর আগে যে আমি যে কথাগুলো বললাম, সব একই সূত্রে গাঁথা, একই সূত্রে গাঁথা, এবং ঘুরে ফিরে সেই বিদেশি শক্তি বা সরাসরি বলে পাকিস্তানের যে ভাবধারা এস্টাবলিশ করার একটা চেষ্টা, অপচেষ্টা, সবকিছু ওর মধ্যেই নিহিত। এবং জয় বাংলাতে কেন আপত্তি হবে? জয় বাংলা তো আমাদের অস্তিত্বের স্লোগান। এটা আওয়ামী লীগ না তার নিজস্ব সম্পত্তি করে নেওয়ার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু তো কোনো দলীয় মানে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার কথা ছিল না। সেটা আওয়ামী লীগ করেছে, এটা আওয়ামী লীগের দোষ। কিন্তু বঙ্গবন্ধু, জয় বাংলা স্লোগান, এগুলো তো আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। এবং এই গোষ্ঠীরই আপত্তি জয় বাংলা স্লোগানে, এই গোষ্ঠীরই প্রীতি, ভালোবাসা, এই যে ইনকিলাব জিন্দাবাদ কিংবা আজাদী, আবারও বলি, এই শব্দগুলোতে আপনারও আপত্তি নেই, আমারও আপত্তি নেই। আমাদের কারোরই আপত্তি নেই। কিন্তু যখন ওই যে ইনটেনশনটা কাজ করছে, এই যে মনে করেন যে এর মধ্যে তো কত সংস্কার, মানে কত শব্দ রয়েছে, সংস্কার। সংস্কার শব্দটার প্রতি মানুষ তো বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। এত বহুল ব্যবহার হয়েছে এবং অপচর্চা হয়েছে যে আ বে আ ইয়ে নিয়ে, সংস্কার শব্দ নিয়ে। পাশাপাশি যে ফ্যাসিস্ট শব্দ, এই ফ্যাসিস্ট শব্দের যে গুঁড়ো যে তাৎপর্য, এটাও তো, এই যে ধার, এটা তো হারিয়ে ফেলা হয়েছে। কথায়, কথায় ফ্যাসিস্ট। আরে আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, ১৫.৫ বছর লেগেছে তার ফ্যাসিস্ট হতে। আর এই যে ইউনূস সরকার তো ১৮ মাসে, ১৮ মাস, মানে কি বলে, ১ম মাসে তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। তো এইসব শব্দগুলো রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণে এগুলো ধার হারিয়ে যাচ্ছে। একইভাবে যে শব্দগুলো নিয়ে আমরা কথা বলছি, এই শব্দগুলোও বিতর্কিত হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে যেভাবে যেগুলো ব্যবহার করা হচ্ছে এই জায়গা থেকে। আর কিছু না। আচ্ছা, আমি আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। লাস্ট একটা ঘটনা এইমাত্র আমি পত্রিকায় পড়লাম, আপনার চোখে পড়েছে নিশ্চয়ই। এটা হলো ওই যে হবিগঞ্জে মেহেদী হাসান, হুম, খুবই আলোচিত মেহেদী হাসান, যিনি নাকি ওই থানায় বসে বলেছিলেন ওসির সামনে যে কোন এক এসআই কে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, কোন থানা হুম, হুম। জ্বালিয়ে দিয়েছেন, সন্তোষ। তাকে এসআই অ্যারেস্ট সন্তোষ। করা হয়েছিল। পরে রাতের বেলায় তাকে আবার কোর্ট বসে তার জামিন নিশ্চিত করা হয়েছিল। তিনি মাঝখানে দিল্লিতে গিয়েছিলেন পর্তুগালের ভিসা নেওয়ার জন্য। তখন ওইখান থেকে এর সময় তাকে এয়ারপোর্টে আটকানো হয়েছিল, পুলিশ তাকে ভিডিও করেছিল। তার ব্যাপারে বিবিসি বাংলায় একটা রিপোর্ট হয়েছে, এবং সেই রিপোর্টে বলা হয়েছিল যে মেহেদী হাসান আহ ভারতে গিয়েছিলেন যখন, তখন তিনি সঙ্গে নিয়ে গেছিলেন 40 লাখ টাকার ক্রিপ্টো কারেন্সি। এই 40 লাখ টাকার ক্রিপ্টো কারেন্সি আপনি নিশ্চয়ই শুনেছেন কিনা, যে আমাদের অনেকেই নাকি এরকম, এমনকি আমাদের কোন কোন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা নামে ওই ধরনের কথা আছে, তারা নাকি এরকম হুম, কোটি কোটি টাকার হুম, ক্রিপ্টো কারেন্সি তারা নাকি বিদেশে পাঠিয়েছেন। তো হুম। এই বিষয়টা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কি? এগুলো সব বেরিয়ে আসবে। আমরা কিন্তু অনেক আগে থেকেই শুনছি। এই বিষয়গুলো আপনিও শুনেছেন যে ক্রিপ্টোকারেন্সি তো আরেকটি শব্দ, মানে এখন যেটি প্রচলন বেশি, বিটকয়েন। বিটকয়েনে আসিফ মাহমুদ, সজীব এই ভুঁইয়া বিটকয়েনটাই ক্রিপ্টো টাকা, কারেন্সি, হ্যাঁ, একই আমি জিনিস। সেটাই বলছি। আমি সেটাই হ্যাঁ, বলছি। বিটকয়েনটা শব্দটার প্রচলন বেশি। বিটকয়েন শব্দটা মানুষের কাছে পরিচিত বেশি। রাইট। তো আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া কিংবা আ আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম,
তারা যখন উপদেষ্টা পরিষদে ছিলেন তখন তাদের বিরুদ্ধে ভারতের বিভিন্ন চ্যানেলে এ ধরনের রিপোর্ট হয়েছে। আমরা ওইগুলোকে পাত্তা দেইনি। এবং ওগুলো নিয়ে আমরা কোন ধরনের কোন কথাও বলিনি। কেন? ভারত মানে তো অচ্ছুত। অন্তত এই গত 18 মাসে। ভারতের বিভিন্ন কোন গণমাধ্যমে অবশ্যই কোন ক্ষেত্রে অপপ্রচার চলেছে। সবকিছুই যে গুজব তা কিন্তু নয়। তার অনেক কিছু আবার প্রমাণিতও হয়েছে যে অনেক কিছু গুজব নয়। তো সেসব জায়গাতে কিন্তু এই যে ক্রিপ্টোকারেন্সি অথবা এই যে বিটকয়েন নিয়ে অনেক ধরনের রিপোর্টিং হয়েছে। আমরাও শুনেছি। কিন্তু আমাদের গণমাধ্যমগুলো তো এক ধরনের তুমুল সেন্সরশিপ এর মধ্যে ছিল এই 18 মাস। আগেও ছিল কিন্তু সেটির মাত্রাটি বেড়েছিল। এইগুলো নিয়ে কোন কথা বলেনি। আপনি দেখবেন আমি নিশ্চিত এইগুলো নিয়ে কেবল রিপোর্টিং হওয়ার পথে হবে। এবং এগুলো একেবারেই অমূলক না। আমি বলছি না যে পুরোপুরি সত্য। কিন্তু বিশ্বাস করাটাও অমূলক নয়। সে যে ৳৪০,০০,০০০ নিয়ে গিয়েছে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি এটা তো বিবিসি করেছে। তা মাহাদি এই যে ছেলের নাম বোধহয় মাহাদি, হ্যাঁ? নাক টিপলে মাহাদি হাসান, দুধ বের হ্যাঁ। হয়। নাক টিপলে দুধ বের হয়। সম্ভবত অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে। সে যদি ৳৪০,০০,০০০ র বিটকয়েন নিয়ে যেতে পারে, ৳৪০,০০,০০০ আপনি সারা জীবনে ৳৪০,০০,০০০ একসাথে দেখেছেন? আমার ধারণা আপনি ৳১০,০০,০০০ একসাথে দেখেননি। একসাথে দেখেননি। আমার ধারণা। তো এই ছেলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে পড়ে সে ৳৪০,০০,০০০ বিটকয়েন নিয়ে ওইখানে ধরা পড়েছে। তার তো ভাগ্য ভালো। ওখান থেকে তাকে রিটার্ন করেছে। এবং এসআই সন্তোষকে তারা হত্যা করেছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে থানা। এগুলো কিছুই থাকবে না। এগুলো কিছুই থাকবার পর আমি কেবলমাত্র একটি রিপোর্ট পড়ছিলাম। যদিও সেটি আওয়ামীপন্থী আ পত্রিকা। এটি বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। কারণ ওই পত্রিকাটি আওয়ামীপন্থী হলেও যথেষ্ট ক্রস চেক করে রিপোর্টিং করে। এটা আমি দেখেছি। সেখানে দেখলাম যে আমাদের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের ব্যক্তি, গ্রামীণ ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিলেন। এই ব্যক্তির মন্ত্রণালয়ে তড়িঘড়ি করে শেষ পর্যায়ে একটা প্রকল্পে ৳৯,০০০ কোটি টাকার ছয় নয়। ৳৯,০০০ কোটি টাকার মানে মানে একটা কম্পিউটারের দাম দেখানো হয়েছে ৳৭,০০,০০০ যে কম্পিউটারের দাম সর্বোচ্চ বাংলাদেশে যা পাওয়া যায় খুব ভালো কম্পিউটার ৳১,২০,০০০ ৳৭,০০,০০০ করে দেখানো হয়েছে। সেখানে ১,০০০ না আ ৩,০০০ কম্পিউটার কেনা, তারপরে ইত্যাদিতে আরো অনেক খরচ হয়েছে। ৳১৩,০০০ কোটি টাকার প্রকল্প ছিল। সেটি একমেকে এক ধাক্কায় ৳৪,০০০ কোটি টাকা বাদ দেওয়া হয়েছে। তারপরে ৳৯,০০০ কোটি টাকা। এরকম অনেক জিনিস বের হবে। এটা চোখ বন্ধ করে বলে দেয়া যায় যে কি পরিমাণ দুর্নীতি তারা করেছে এটুকু আমরা অনুমান করতে পারি। এবং এগুলো আস্তে বের হবে। আমরা হয়তো সেই দিনগুলোর জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না। এগুলো বের হবে। আ এবং এই যে ছাত্র উপদেষ্টা বলি আর এই যে বুড়া উপদেষ্টা বলি, আপনার ভাষায় যে বুড়ো উপদেষ্টা, আপনি যা বলতেন একসময় সে কথা এখন সত্য। এ কথা সত্য। কোন কাজ কাম ছিল না। এই যে স্বাস্থ্য উপদেষ্টা তার কাজ কি ছিল? কি করেছে সে? সে তো এই যে জুলাই হত্যাকাণ্ডের সময় যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থাটাও এনশিওর করতে পারেনি, হ্যাঁ? এদের রাইট, উপরে রাইট। ভর করে নাকি এই সরকার এসেছিল। তারা লুটপাট করেছে, হরি লুট করেছে, পুকুর চুরি নয়, সাগর চুরি করেছে। এগুলো খুব শিগগিরই বেরোবে। এবং আমি বলতে চাই যদি এগুলো কোন তদন্ত না হয়, মানুষের মনে একটি ধারণা বদ্ধমূল হবে যে বিএনপি সরকার সম্ভবত এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোন ধরনের চুক্তি করে তারা ক্ষমতায় এসেছে। এইজন্য তাদেরকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে। তবে আমি যা শুনছি উড়ো উপদেষ্টারা সম্ভবত বাইরে যেতে পারবে না। এটা আমি কোন এক সোর্স থেকে শুনেছি। আমি জানি না কতটুকু মিথ্যা বা সত্য। এবং বিমানবন্দরে নাকি মোটামুটি একটা এমবার্গো দিয়ে রাখা হয়েছে উপদেষ্টারা যেন বাইরে যেতে না পারে। আমি শুনেছি এটি কতটুকু কার্যকর হবে জানি না। এই যদিও দাবি হয়ে তো আমি থাকে অনেকদিন ধরে করে আসছি। এই দাবি হ্যাঁ, তো হ্যাঁ, আমি অনেকদিন ধরে করছি। আপনিও করেছেন যে এদেরকে জি, আসলে পরীক্ষা-নিরীক্ষা না করে বাইরে যেতে দেওয়া উচিত হবে না। একেবারেই না। এই যে এমনকি ডক্টর আলী রিয়াজকে, মনির হায়দারকে এদেরও আটকানো উচিত। নিঃসন্দেহে এই যে ফয়েজ তায়েব বের হয়ে গেল তার তো সরকারি কোনো অনুমোদন পত্র ছিল না বাইরে যাওয়ার। নির্বাচনের আগে তো সে বাংলাদেশ ত্যাগ করেছে। তো রাইট। এইভাবে আরো অনেকে যাওয়ার অপেক্ষায় আছে এটুকু আমরা নিশ্চিত। আমরা নিশ্চিত কোন ভুল নেই। কোন ভুল নেই পারলে পালিয়ে যায়। শেখ হাসিনা সরকারের যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে তাদের তো বর্ডার ছিল ভারত বর্ডার। এরা কোন বর্ডার দিয়ে পালাবে? যদি সত্যি তারেক রহমান এই ধরনের কোন ব্যবস্থা নেয়, এরা তো বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমার হয়ে যেতে হবে। বঙ্গোপসাগর সাঁতরে যেতে পারবে? তারেক রহমান যদি একটু পারে স্যালুট আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে আগাম স্যালুট দিয়ে রাখছি। যদি পারে এই কাজটি করতে। আমি কথাটা জি। বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। কিন্তু করা উচিত। এই ১৮ টা মাস
মানুষের জীবনে নাভিশ্বাস উড়েছিল, যা ইচ্ছা তাই করেছে। 18 মাস তো আমরা অন্ধকারে কাটিয়েছি। সো এই জায়গা থেকে দাবি তুলতে চাই। তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, প্লিজ কিছু একটা করুন। যদি করতে পারেন, মানুষ কৃতজ্ঞ থাকবে আপনার প্রতি। আপনি তো রাজনীতি চেঞ্জ করে দেওয়ার কথা বলছেন। করুন না। এটুকুই দাবি আমাদের। জি, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আলম পান্না। আপনার অনেকগুলি বিষয়ে খোলাখুলি মন্তব্য এবং কিছু পরামর্শ এবং তারেক রহমানের কাছে কিছু প্রত্যাশা, এগুলো ফলপ্রসূ হোক, এই ধরনের আকাঙ্ক্ষা, এই ধরনের প্রত্যাশা আমারও থাকলো। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।